ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शांति शांति शांति। নমস্কার সকলকে, শোনা যাচ্ছে আমার কথা স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক। তো আমরা আগের দিন কি কি আলোচনা করেছিলাম? পড়েছিলাম? ব্যঞ্জন বর্ণ উচ্চারণ, মানে ক বর্গ, চ বর্গ, ট বর্গ। আর ঠিক। প্রথম পয়েন্ট কি ছিল? ব্যঞ্জন বর্ণের পরিচয়, তাই তো? কিভাবে উচ্চারণ করতে হয় এবং কত রকম ব্যঞ্জন বর্ণ আছে সেগুলি আমরা দেখেছিলাম। আর কি পড়েছিলাম? আর ওই মানে কোন লিঙ্গে কি হয়, মানে পুরুষ লিঙ্গ, এই স্ত্রীলিঙ্গে ওই নিকটে দূরে বা প্রশ্নবাচকে কি হয় সেগুলো। মণিদেবা কিছু বলবেন? হ্যাঁ স্যার, ওটাই বলতাম যে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, নপুংসক লিঙ্গের বাক্যে প্রয়োগটা। ঠিক। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ কি সেটা শব্দ, তাই তো? কোন হ্যাঁ স্যার। শব্দে দেখেছিলাম আমরা? এটা কোন শব্দ প্রয়োগ করেছিলাম? শব্দ কি ছিল? এতৎ, তৎ, কিম, অশ্ব আচ্ছা, তৎ, এতৎ ওটা এতে নপুংসক লিঙ্গে, আর এস, স, ক এটা পুংলিঙ্গে, আর স্ত্রীলিঙ্গে এসা, সা, কা। ঠিক। এসা এটা কখন প্রয়োগ করতে হবে? এসা কাছে, কাছে বোঝালে এসা। ঠিক, কাছে এবং স্ত্রীলিঙ্গে, তাই তো? কাছে এবং স্ত্রীলিঙ্গে, হ্যাঁ। স্ত্রীলিঙ্গে। ঠিক, কাছে এবং স্ত্রীলিঙ্গে। আর কা কখন প্রয়োগ করব? কা স্ত্রীলিঙ্গের প্রশ্নবাচকে। যখন স্ত্রীলিঙ্গে। ঠিক, স্ত্রীলিঙ্গে যখন আমরা প্রশ্ন করব, কা বালিকা এরকম আমরা প্রশ্ন করতে পারি যে কোন বালিকাটি। ঠিক। তো এইগুলি আমরা পড়েছিলাম। আর কিছু পড়েছিলাম? আর শান্তি মন্ত্রটা করেছিলাম, ওং আপ্যায়ন্তু। ঠিক, শান্তি মন্ত্র আমি একটু অর্থ বলেছিলাম। আর আগের দিনও আমরা শান্তি মন্ত্র পড়েছিলাম। শান্তি মন্ত্র পড়ার পরে আমরা আগের দিন আমরা অর্থ দেখেছিলাম। ঠিক। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা কি কি পড়বো না, যুক্তাক্ষর। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে স্বরবর্ণ, দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম ব্যঞ্জন বর্ণ। আজকে আমরা কিছু যুক্তাক্ষর দেখব, যে কিভাবে আমরা আকার ইকার ইত্যাদি কিভাবে আমরা লিখবো বা কিভাবে লিখতে হয় এগুলি আমরা দেখব। সেটা হচ্ছে স্বরবর্ণ যোগ করে। আর ব্যঞ্জন বর্ণ যোগ করলে কি রকম দেখতে হয় বর্ণগুলি, কিছু কিছু আমি উদাহরণ দেব। আরো কিছু প্রশ্ন থাকলে সকলে জিজ্ঞাসা করতে পারে। আর কি পড়বো? আর পড়বো আজকে আমরা বর্তমান কালে ক্রিয়াপদ। ক্রিয়াপদ আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু পড়িনি। ক্রিয়াপদ আজকে আমরা প্রথম শুরু করব। বর্তমান কালে কিভাবে ক্রিয়াপদ ব্যবহার করব, বাক্য ব্যবহার করে দেখানো হবে। আর প্রথমা বিভক্তি। বিভক্তি আমরা জানি, কেউ কেউ বিভক্তি জানি তো? সংস্কৃত নিয়ে পড়ছি যেহেতু একটু আধটু আমরা জানি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। তো বিভক্তি কিভাবে প্রয়োগ করব, কোন বিভক্তি কোন সময় প্রয়োগ হয়, সেটা আমরা আজ থেকে শিখব এবং সেটা প্রয়োগ করে শিখব। এখানে খুব সহজ কিছু প্রয়োগ দেওয়া আছে। অস্তি নাস্তি,
এটার মানে কেউ বলতে পারবে? হাত তুলুন, হাত তুলুন, কে বলবেন? সানন্দা। অস্তি মানে আছে আর নাস্তি মানে নেই। ঠিক। মঞ্জু। সন্তি আর নসন্তি এর মানে কি? স্যার সন্তি মানে ছিল, নসন্তি মানে ছিল না। না, অন্য কেউ? সোনালী প্রামাণিক, সোনালী প্রামাণিক। হ্যাঁ স্যার, সন্তি মানে ওটা বহু মানে বচনে ওটা আছে হবে, আর নসন্তি মানে ওটা নেই। ঠিক, বহু বচনে হবে। অস্তি নাস্তি যেরকম এক বচনে বোঝাচ্ছে আছে অথবা নেই, সেরকমই সন্তি নাসন্তি এটা বহু বচন। যখন অনেকগুলির কথা বলবো তো তখন এটা বলতে হবে যে না সন্তি অথবা সন্তি। ঠিক। তো এটাও এক রকমের ক্রিয়াপদ, আছে বা নেই, কিন্তু এই ক্রিয়ার কোনো কর্ম হয় না, শুধুমাত্র কর্তা হয়। যেরকম বালক আছে, কিন্তু বালক যখন যদি বলি বালক ভাত খাচ্ছে, সেখানে ভাত এটা কর্ম হয়ে গেল। কিন্তু বালক আছে যদি বলি, এখানে কোনো কর্ম হতে পারে না। যেরকম যদি বলি বালক ঘুমাচ্ছে, এখানেও কোনো কর্ম নেই। কিন্তু বালক যখন খেলছে তখন তার কর্ম হতে পারে। কন্দুকাম ক্রীডাতি, কন্দুকাম মানে হচ্ছে বল, তাহলে বল খেলছে, বালক বল খেলছে, তাহলে বল হচ্ছে কর্ম। কিন্তু এই অস্তি নাস্তি সন্তি নাসন্তি এইগুলির হচ্ছে কোনো কর্ম হয় না, শুধুমাত্র কর্তা হয়। এক মিনিট একটু হোল্ড করবেন। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। যেরকম অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে, অত্র মানে এখানে। তো অত্র দিয়ে যদি বাক্য গঠন করতে হয় অস্তি নাস্তি অথবা সন্তি নাসন্তি দিয়ে, তাহলে কেমন বাক্য হবে একটি উদাহরণ দেওয়া আছে, বাকিগুলি আপনাদের বলতে হবে। এখানে অত্র মানে হচ্ছে এখানে, এখানে জল আছে, তাহলে বলতে হবে অত্র জলম আস্তি। যদি জল নেই বলি তখন কি বলতে হবে? অত্র জলম নাস্তি। জল শব্দটি যেহেতু এক বচনে প্রয়োগ করা হয়েছে, সেই জন্য এখানে অস্তি অথবা নাস্তি হবে, সন্তি অথবা নাসন্তি হবে না। সন্তি অথবা নাসন্তি বহু বচনে যখন প্রয়োগ করব, কর্তা যখন বহু বচনে থাকবে, তখন হচ্ছে আমরা প্রয়োগ করব বহু বচন। বোঝা গেছে কিভাবে প্রয়োগ করতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। প্রিয়া, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক। সকলকেই বলতে হবে, একজন শুধু বলতে হবে না, সকলেই রেসপন্স করবেন। তাহলে তারপরেরটি কে বলবে? তত্ত্ব মানে হচ্ছে সেখানে। সকলকেই বলতে হবে, সকলকেই হাত তুলতে হবে, শুধুমাত্র 2-3 জন বললে হবে না, যতজন ক্লাসে আছি সকলেই বলবে। স্নেহা। তত্র বিক্ষাহ अस्ति তত্র বিক্ষাহ নাস্তি। ঠিক, এইরকম খুবই সহজ। শুধু এইটুকু মনে রাখতে হবে, তত্র শব্দের অর্থ হচ্ছে সেখানে, এটার পরিবর্তন হয় না। আমরা যেরকম রাম শব্দ আমরা হয়তো জেনে থাকবো, রাম শব্দ অথবা দেব শব্দ, এগুলি হচ্ছে যেরকম পরিবর্তন হয়, রামহা, রাম, রামাহা, তাই না? এক বচন, দ্বিবচন, বহু বচন, আবার বিভক্তি অনুসারেও প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এরকম ভাবে পরিবর্তন হয়। কিন্তু এখানে এই যে বাম পাশের সারিতে যে শব্দগুলি আছে, অত্র তত্র অন্যত্র, এই শব্দগুলি পরিবর্তন হয় না, মানে সবসময় একই রকমই থাকে। এদের কোনো লিঙ্গও নেই, কোনো বচনও নেই, কোনো বিভক্তিও নেই। ঠিক আছে, সব সময় একই রূপ হয়। তারপরেরটি মঞ্জু।
অন্যত্র নদী অস্তি, অন্যত্র নদী নাস্তি। ঠিক। অন্যত্র, অন্যত্র মানে হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য জায়গায়। তো অন্য জায়গাতে নদী আছে, অন্য কোথাও, অন্য কোথাও নদী আছে, অথবা অন্য কোথাও নদী নেই, এটাকে বলার জন্য এরকম হয় বলতে হবে অন্যত্র নদী অস্তি, অন্যত্র নদী নাস্তি। আমরা অন্য কোনো শব্দ দিয়েও বলতে পারি, নদী শব্দ বাদ দিয়ে আমরা অন্য কিছু বলতে পারি। অন্য কোথাও কি আছে, কে বলবে? অন্য কোথাও কি আছে? সানন্দা। অন্যত্র ফলম অস্তি। ঠিক, অন্যত্র অন- ফলম অস্তি। ঠিক অন্যত্র ফলম নাস্তি। ঠিক, অন্যত্র ফলম অস্তি অথবা অন্যত্র ফলম নাস্তি, এরকম ভাবেও আমরা বলতে পারি। তারপর বহুত্র, বহুত্র মানে হচ্ছে অনেক স্থানে, অনেক জায়গায়, অনেক জায়গায় যখন বোঝাতে হবে তখন। এটাকে বলবে প্রিয়া। প্রিয়া শুনতে পাচ্ছেন? বহুত্র পক্ষী অস্তি, বহুত্র পক্ষী নাস্তি। ঠিক, বহুত্র পক্ষী অস্তি, বহুত্র পক্ষী নাস্তি। আমরা এখন বেশিরভাগই এক বচনেই দেখছি, যেহেতু বহু বচনের রূপ কেমন হবে ইত্যাদি আমরা এখনো পড়িনি, তো সেগুলি আমরা পড়বো তারপরে। কিন্তু জানাহা এই শব্দটি হচ্ছে বহু বচনে দেওয়া আছে। জানাহা যেরকম এক বচনে হয়, এখানে জানাহা বহু বচন, জানাহা এটা হচ্ছে বহু বচনে। সমপ্রিয়া। হ্যাঁ স্যার। পরেরটা। একত্র জনাঃ সন্তি, একত্র জনাঃ ন সন্তি। ঠিক, এটা যেহেতু বহু বচন সেই জন্য এখানে সন্তি হচ্ছে, সন্তি অথবা না সন্তি। একত্র মানে হচ্ছে একসাথে, এক স্থানে, এরকম প্রয়োগ যখন আমরা করবো তখন। একত্র জনাহ সন্তি মানে এক জায়গাতে মানুষেরা জড়ো হয়েছে বা রয়েছে। একত্র জনাহ সন্তি। যখন না সন্তি, না সন্তি কখন বলবো? যখন এক জায়গাতে সকলে নেই, সকলে যখন অনেক জায়গাতে ছড়িয়ে রয়েছে তখন বলবো না সন্তি, একত্র জনাহ না সন্তি। ঠিক। তারপর হচ্ছে সর্বত্র, সর্বত্র দিয়ে অর্ণবী। সর্বত্র ঈশ্বরः অস্তি, সর্বত্র ঈশ্বরः নাস্তি। ঠিক, আর অন্য কি হতে পারে ঈশ্বর শব্দ বাদ দিয়ে? অর্ণবী। সর্বত্র মানুষः অস্তি, সর্বত্র মানুষः নাস্তি। মনুষ্যঃ, ঠিক আছে, মানুষঃ নয়, মনুষ্যঃ। সর্বত্র মনুষ্যঃ অস্তি। মনুষ্যः অস্তি। ঠিক। তারপর যত্র, যত্র মানে হচ্ছে যেখানে, যত্র শব্দের অর্থ যেখানে। আর পুত্র শব্দের অর্থ কোথায়, প্রশ্ন যখন করবো তখন। পুত্র শব্দের অর্থ কোথায়। যত্র মানে যেখানে, পুত্র মানে কোথায়। কে বলেনি এখনো পর্যন্ত? কে বলেনি? মণিদীপা বলেছেন আপনি? না স্যার, আমি বলছি। বলুন। ইয়ত্র গৃহম অস্তি, ইয়ত্র গৃহম নাস্তি। ঠিক, এর অনুবাদ এরকম হবে যেখানে বাড়ি নেই বা ঘর নেই, যেখানে বাড়ি নেই না অস্তি, আর যেখানে বাড়ি আছে। ঠিক আছে, অস্তি মানে আছে। পুত্র দিয়ে কে বলবে? স্নিগ্ধা, নস্কর। পুত্র ভগিনী অস্তি, পুত্র ভগিনী নাস্তি। ঠিক, অন্য কোনো শব্দ দিয়ে?
কি হবে স্নিগ্ধা? कुत्र वृक्षः अस्ति कुत्र वृक्षः नास्ति। ঠিক, একদম সঠিক। এগুলি দিয়ে অন্য কোনো বাক্য বলতে পারবেন? এগুলি দিয়ে, এই শব্দগুলি বাদ দিয়ে যে কোনো শব্দ দিয়ে বলুন। কে বলবেন? হাত তুলুন, কে বলবেন? প্রীতি, প্রীতি। অত্র গৃহমস্তি অত্র গৃহম নাস্তি। ঠিক, গৃহম শব্দ এখানেই দেওয়া আছে, তাই না? গৃহম শব্দ এখানে দেওয়া আছে লিস্টের মধ্যে, সেই জন্য এটা বাদ দিয়ে অন্য কোনো শব্দ, এখানে যেই শব্দগুলি দেখা যাচ্ছে এগুলিকে বাদ দিয়ে। আগের দিন একটা লিস্ট দেওয়া হয়েছিল না অনেক? অত্র বালকः अस्ति অত্র বালকः নাস্তি। ঠিক, অত্র বালকः अस्ति অত্র বালকः নাস্তি। ঠিক, আর কেউ বলতে চান? পুত্র উপনেত্রম अस्ति পুত্র উপনেত্রম নাস্তি। ঠিক, পুত্র উপনেত্রম अस्ति, কোথায় চশমা আছে? মঞ্জু। अत्र पुष्पम् अस्ति अत्र पुष्पं नास्ति। ঠিক, অত্র পুষ্পম अस्ति অত্র পুষ্পম নাস্তি। স্নিগ্ধা। अत्र पुस्तकम् अस्ति अत्र पुस्तकं नास्ति। ঠিক, অত্র পুস্তকম अस्ति অত্র পুস্তকম নাস্তি। ঠিক, এরপরে আমরা নতুন বিষয়ে যাব। নতুন বিষয় কি পড়ব না? যুক্তাক্ষর। ঠিক আছে, বাংলায় উচ্চারণ করলে কেমন হবে? যুক্তাক্ষর। আর সংস্কৃতে কেমন উচ্চারণ হবে? युक्ताक्षर युक्ताक्षर না, युक्ताक्षर युक्ताक्षर ঠিক, যুক্তাক্ষর, তাই না? যুক্তাক্ষরম সম্পূর্ণ বিভক্তি দিয়ে বললে যুক্তাক্ষরম। ঠিক আছে, খ নয়, উচ্চারণ করতে হবে স। ক স, ক স একসাথে আছে সেই জন্য স। যুক্তাক্ষরম। উচ্চারণ আমরা অভ্যাস করেছিলাম, তাই না? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সবগুলি আমরা উচ্চারণ অভ্যাস করেছি। এখানে আমরা দেখবো কিভাবে যুক্তাক্ষর কিভাবে আমরা লিখবো বা কিরকম হয়। এখানে ক এবং তারপরে যদি অ থাকে তাহলে সাধারণত আমরা কই উচ্চারণ করি, এখানে কোনো পার্থক্য নেই। কিন্তু আ যদি থাকে লেখার মধ্যে পার্থক্য আছে, তাই না? ক হসন্ত অ, সেটা আমরা হসন্ত বাদ দিয়ে ক লিখলেই সেটা হয়ে যাচ্ছে। কিন্তু ক এর পরে যদি আ থাকে তাহলে লেখার পদ্ধতি আলাদা, পাশে দাগ থাকবে, ক এর পাশে একটা আকার, এটা হচ্ছে আকারের চিহ্ন। দেখা যাচ্ছে তো? লিখে দেখাতে হবে এগুলি। না স্যার। অভ্যাস আছে লেখা? হ্যাঁ স্যার। বাকিরা অভ্যাস আছে? হ্যাঁ স্যার। है सर হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এগুলি আমি আর লিখে দেখাচ্ছি না, এখানে লিখে দেওয়া আছে। শুধুমাত্র ক এর পাশে একটি দাগ দিলেই সেটা আকার হয়ে যাবে, ক আকার। তো ক হ্রস্ব ইকার, অনেকটা বাংলার মতোই। ক দীর্ঘ ইকার, ঠিক তার বিপরীত দিকে। ক উ, এটা বাংলার তিনের মতো। ক এ হস্যু যেটা, এটা বাংলার তিনের মতো। তারপর দীর্ঘ উল্টো দিকে, উল্টো ভাবে যদি আমরা দেখি ওটা একটু উল্টো, যেটা হ্রস্ব উকার হচ্ছিল সেটার একটু উল্টো ভাব হচ্ছে দীর্ঘ। রি, রিটা বাংলাতে যেরকম ভাবে আমরা দিই ত্রিকোণ হিসেবে দিই, আমরা কোণ হিসেবে দিই, কিন্তু এখানে হচ্ছে কোণ নয়, একটু অর্ধবৃত্তাকার। ত্রি, ঠিক আছে, কয়ে রি যেরকম হয়েছে এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট। আর ডবল রি থাকলে আর একটি
তার নিচে আরেকটি রি এ চিহ্ন দিতে হবে। রি বলেছিলাম যে ল এর সাথে রি যুক্ত করে দিলে এটা লি হয়ে যাবে। তো ক ল রি, ক ল তার নিচে হচ্ছে রি, এটা ক্লি এরকম উচ্চারণ হবে, ক্লি। ক এ, মাথায় একটা দাগ, লিখে দেখাতে হবে কি? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিভাবে লিখতে হবে? না স্যার। না স্যার। ঠিক, যদি মনে হয় লিখে দেখাতে হবে তাহলে আমি দেখাতে পারি, কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। না স্যার, অসুবিধা নেই। ঠিক, তাহলে আমরা এখানে দেখেই অভ্যাস করব। ক এ, এখানে একটা দাগ ছিল, ক ওই, এখানে দুটি দাগ থাকবে। ক ওই, যেরকম এর মাথাতে আমরা দুটি দাগ দিয়েছিলাম সেরকমই এখানে, সরি, এর মাথাতে একটি দাগ হয় যেটা ওই হয়, তাই না? ও ও ও যেরকম ও ও, এখানে যেরকম দুটি দাগ দিয়েছিলাম উপরে সেরকম, যখন এখানে ক ওই করব তখন কিন্তু দুটি দাগ দিতে হবে। যদিও ওই লেখার সময় এর মাথাতে একটি দাগ হয়, কিন্তু যখন আমরা এটা কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহার করব তখন কিন্তু উপরে দুটি দাগ হবে, কই। তারপর ওকার, ওকার শুধুমাত্র ওকার লেখার যে নিয়ম, সেখানে অ বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটাই থাকবে এখানে, ক এর পরে একটা দাগ এবং মাথায় দাগ। ঔকারের ক্ষেত্রেও একই রকম, অ বাদ দিয়ে দিলে যে অংশটা পড়ে থাকে সেটাই যুক্ত করতে হবে ব্যঞ্জন বর্ণের সাথে, ক ঔ, কৌ। তারপর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ হলো, এবার হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ ডান পাশে। ক স, এটা খুবই প্রচলিত যুক্তাক্ষর, যেটা খুব ব্যবহার হয়। তারপর ঞ, জ, তারপরে ঞ, এটা উচ্চারণ কেমন হবে? জ্ঞানম, যেটা আমরা বলি জ্ঞানম, ঠিক আছে, জ্ঞানম। এটা লেখার নিয়ম কি না, জ যেটা আমরা লিখছি, জয়ের মাথাতে বাম পাশে একটা নিচের দিকে দাগ টেনে দেওয়া, মাথাটাকে একটু ঘুরিয়ে নিচের দিকে একটু নামিয়ে আনা, তাহলে এটা ন হয়ে যাবে। আর ক মূর্ধস্ব, দেখা যাচ্ছে কিরকম? লিখে হ্যাঁ দেখাতে স্যার। হবে একটু, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। লিখে দেখাতে হবে, কঠিন মনে না হচ্ছে? স্যার। না স্যার। ঠিক। তারপরে ব, ব জবা, এখানে বয়ের যে পরের দাগটি থাকে সেই দাগটি আর থাকবে না, যখন আমরা যুক্তাক্ষর লিখবো তখন শুধুমাত্র গোলাকার অংশটি থাকবে, তারপরে যে মাত্রা ছিল, দাগ ছিল, সেই দাগটা থাকবে না। জফলার পুরো অংশটি থাকবে, কিন্তু বয়ের শুধুমাত্র গোল অংশটি থাকবে, দাগ থাকবে না। ক্ষয়ের ক্ষেত্রেও একই রকম নিয়ম, পেছনের যে দাগটি ছিল শেষের দিকে সেই অংশটি থাকবে না, বাকি অংশটি থাকবে যুক্তাক্ষরের সময়। তারপরে জফলা হয়ে গেছে। তারপর তালব্য স, তার সাথে র, শ্র, এখানে তালব্য স পাল্টে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তালব্য স কিন্তু এখানে পাল্টে গেছে, তালব্য স রূপ আলাদা ছিল, এখানে আলাদা হয়ে গেছে। এটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে মাত্রার যে দাগ আছে সোজা দাগ দিতে হবে, তারপর সেই দাগ থেকেই শুরু করতে হবে, উপর দিকে দাগ টেনে গোলাকার করে নিচের দিকে টানা উপরের অংশে। তারপরে রফলা, যেরকম সোজা দাগ দিয়ে আমরা রফলা লিখি সংস্কৃতে, সেরকম ভাবে লিখতে হবে। অসুবিধা আছে কারোর? না স্যার। না স্যার। না হুম, স্যার। ঠিক। তারপর হ ম, হ এর পুরো অংশটি থাকবে, ময়ের হচ্ছে ওপরের অংশটি বাদ যাবে, শুধু বাম পাশের ওপরের অংশটি থাকবে না, ওখান থেকে টেনে সোজা দাগ দিয়ে দিতে হবে। ন যেরকম আমরা লিখি, নয়ের মতো অংশটি পড়ে থাকবে, হ যুক্ত ম,
যদি থাকে, হয়ের পুরো অংশ থাকবে কিন্তু ময়ের উপরের বাম পাশের উপরের অংশ থাকবে না। তারপর রফলা, হ রফলা, হয়ের মাঝে, হয়ের যে নিচে গোলাকার অংশ থাকে সেখানে মাঝে ওপর থেকে একটা দাগ দিতে হবে রফলা, এটা হচ্ছে হয়ের রফলা। আর ন, ন থাকলেও ভেতরে মাত্রাটা বাদ দিয়ে, নয়ের যে শেষে দাগ থাকে ওই দাগটি বাদ দিয়ে শুধুমাত্র নয়ের মাথার অংশটি থাকবে, সেটা হয়ের মাঝেই লিখতে হবে ভেতরে। না হলে যদি আমরা বাইরে লিখি তাহলে সেটা ন হ হয়ে যাবে। আগে ন তারপরে হ হলে সেটা আমরা বাইরে লিখি, সেটা হয়ের বাম পাশে লিখি, কিন্তু এটা হচ্ছে হয়ে ন, সেটা নয়ে হ, এটা হচ্ছে হয়ে ন। তারপর হচ্ছে হ মূর্ধন্য, এটাও ভেতরেই হবে, মাত্রাটা বাদ দিয়ে শুধুমাত্র গোল অংশটি থাকবে। তারপর ত ত, ত ত যুক্ত হলে একটির হচ্ছে পুরো থাকবে, পুরো অংশ ত লিখে তার মাঝ বরাবর একটি দাগ দিয়ে দেওয়া, তাহলে সেটা তয়ে তয়ে হয়ে যাবে। এখানে বাকি অংশ রয়েছে যে তয়ে নয়ে, এটা পার্থক্য কি? তয়ে তয়ে এবং তয়ে নয়ের মধ্যে কি পার্থক্য, কে বলবেন? স্যার তয় তয় মানে তয় হসন্ত যোগ ত মিলে তয় তয় হচ্ছে, আর তয় হসন্ত যোগ দুন্তের ন মিলে তয় নয় হচ্ছে। না, লেখার ক্ষেত্রে কি পার্থক্য? স্যার লেখার ক্ষেত্রে স্যার, তয় ওটা বাইরে তয় তয় একটা লিখলে ভিতরে। তয়ের ওপরে একটা দাগ থাকবে, আর তয় নয় লিখলে তয়ের মাঝখানে একটি দাগ থাকবে, মানে ন থাকবে। ঠিক, তয়ের যে গোলাকার অংশটি রয়েছে তার ভেতরে ন লিখতে হবে। তয়ে নয়ে এবং নয়ে তয়ের মধ্যে পার্থক্য কি সোমপ্রিয়া? তয়ে নয়ে এবং তয়ে নয়ে তয়ে। তয়ে নয়ে দন্তের ন তয়ের ভিতরে থাকবে, আর নয়ে তয়ে দন্তের ন তয়ের বাইরে থাকবে। ঠিক, যেটা আগে আমরা উচ্চারণ করছি, যেরকম রত্ন যদি বলি রত্ন, তাহলে এখানে ত কোথায় থাকবে, বাইরে না ভেতরে? ভেতরে। ত ভেতরে থাকবে। স্যার ন ত ত বাইরে। থাকবে বাইরে, ন আর ভিতরে দুন্তের ন থাকবে। ভেতরে থাকবে। ঠিক, রত্ন যেটা আমরা আগে উচ্চারণ করছি প্রথমে, সেটা হচ্ছে বাইরে থাকবে। অন্ত, অন্ত বললে দন্ত নটা বাইরে থাকছে, কারণ আমরা ন আগে উচ্চারণ করছি। অন্ত, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে তালব্য স এবং য়, এখানে মাত্রাটা উঠে যাবে, শেষের যে দাগ ছিল সেই অংশটা উঠে যাবে, তারপরে জফলার পুরো অংশটি থাকবে। ন জফলা, জফলার পুরো অংশ থাকবে, এখানে নের মাত্রা চলবে একরকম জফলার ক্ষেত্রে। জফলার ক্ষেত্রে বেশিরভাগ যে নিয়মটা হয়, যাদের শেষের অংশে মাত্রা বা দাগ থাকে সেই দাগটা চলে যায়, তারপরে জফলার পুরো অংশটা থাকে। জফলা দেওয়ার এটাই নিয়ম, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। তারপর তয়ে জফলা, এখানেও একই রকম হয়েছে। ভ এবং ম, এখানেও ভয়ের মাত্রা বা শেষের দাগটি চলে গেছে, তারপরে যুক্ত হয়ে গেছে। ম ভ, এখানেও একই রকম। বোঝা গেছে? আর কোনো জিজ্ঞাসা আছে? কোনো যুক্তাক্ষর জানার ইচ্ছা আছে কিভাবে লিখতে হয়? কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করুন, যে এই যুক্তাক্ষর জানি না কিভাবে লিখতে হয়, তাহলে আমি লিখে দেখাবো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার রয়েছে। স্নিগ্ধা বলুন। হ ন হ র হ ন এগুলো কিভাবে লিখতে হবে? হ ন, হ্যাঁ। হ র, তাই তো, হ ন হ র, এখানেই তো আছে, এখানে আছে না হ র, এই যে উপরের লাইনে দেখা যাচ্ছে, ডান পাশে উপরের লাইনে দেখা যাচ্ছে হ র,
হয় রফলা। হ্যাঁ হয়ের যে নিচের অংশে গোলাকার অংশটি থাকবে তার ভেতরে একটা দাগ থাকবে উপর থেকে। রফলা যেরকম দাগ হয় সংস্কৃতে, সেরকমই একটা দাগ থাকবে। ঠিক আছে, এটা হয় রফলা। আর হ ন এটাও একই রকম, যেটা আমরা দাগ দিচ্ছিলাম, হ রফলা যেরকম দাগ দিচ্ছিলাম সেরকমই একটা দাগ দিয়ে মাথাটা গোল করে দেওয়া, ন যেরকম লিখি আমরা দন্তন্য, তো সেটা হয় নয় হয়ে যাবে। আর মূর্ধন্যের ক্ষেত্রে শেষের অংশ দাগটি বাদ দিয়ে শুধুমাত্র গোলাকার অংশটি থাকবে মূর্ধন্যের, হয়ের মধ্যেই লিখতে হবে সেটা। দেখা যাচ্ছে ওপরের দুটি লাইন, ডান পাশে ওপরের দুটি লাইন। ঠিক হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক। এখানে নেই এরকম কোনো কিছু মনে পড়ছে যেটা জানার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এখানে যেটা দেওয়া নেই এরকম কিছু। স্যার হয় ল। হয় ল, সেটাও হচ্ছে ভেতরেই হবে। হয় ল, ল যেরকম হয় মাত্রার অংশটি বাদ দিয়ে শেষের দাগ যেটা থাকে, লয়ের পরে যে দাগ থাকে দাগটা বাদ দিয়ে ওই হয়ের ভেতরে ল দিতে হবে। লয়ের যে ঢেউ থাকে দুটি গোলাকার অংশ, সেটা শুধু লিখলেই হবে। আচ্ছা বিশেষ যেগুলি প্রয়োগ হয় সেগুলি এখানে মোটামুটি দেওয়া আছে সবগুলি। তারপরেও যদি লিখতে কোনো অসুবিধা হয় তো পরের ক্লাসে আমরা আবার জিজ্ঞাসা করতে পারবো, আমরা আবার তাহলে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ঠিক, তাহলে আমরা এখানে বর্ণ পরিচয় শেষ করছি। এরপরে কি আছে? এরপরে হচ্ছে বিভক্তি। বিভক্তি আমরা জানি, বিভক্তি কি কে বলবে? বিভক্তি কি? বিভক্তি কি মঞ্জু? বলুন মঞ্জু। যার দ্বারা সংখ্যা ও কারকের সম্বন্ধ বা সম্বন্ধপদের জ্ঞান জন্মায় তাকেই বলে বিভক্তি। বিভক্তি মানে কিন্তু সংখ্যা নয়, বচন মানে সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। বচন মানে সংখ্যা, এক বচন, দুই বচন, বহু বচন যেটা আমরা বলি হ্যাঁ। সেটা হচ্ছে সংখ্যা। বিভক্তি মানে কিন্তু সংখ্যা নয়। বিভক্তি এটা আমরা বলতে পারি বিভাগ। ঠিক আছে, বিভক্তি মানে বিভাগ। ঠিক আছে স্যার। তো কিসের বিভাগ? না প্রত্যয়ের বিভাগ, যেগুলি আমরা বাক্যে প্রয়োগ করি। শব্দ বিভিন্ন অর্থে, একই শব্দের নানান অর্থ হয়ে যায়। যখন আমরা গ্রাম বলি, বাংলাতে যদি আমরা ব্যবহার করি, যদি আমরা গ্রাম বলি তার অর্থ যেরকম শুধুমাত্র গ্রামই অর্থ হয়, কিন্তু যদি বলি গ্রামে তখন কিন্তু তার অর্থ পাল্টে যাচ্ছে। গ্রাম অর্থ তো আছে কিন্তু তার সাথে অন্য আরেকটি অর্থ চলে আসছে গ্রামে যখন বলছি। ঠিক আছে, সেই রকম এই যে পার্থক্য হচ্ছে এগুলিকে বিভাগ বলা হচ্ছে, বিভাগ বা বিভক্তি। মঞ্জু কিছু বলবেন? না স্যার। ঠিক আছে, তাহলে প্রথমা বিভক্তি আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তিতে কেমন রূপ হয় সেটা আমরা দেখব এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও আমরা শিখব। তো প্রথমা বিভক্তি কখন হয় কেউ বলতে পারবে? প্রথমা বিভক্তি কখন হয়? এক বচনে। না, প্রথমা বিভক্তি এক বচনে হয় না, প্রথমা বিভক্তি তিন বচনেই হয়। কর্তৃকারকে। কর্তৃকারকে প্রথমা হয়, ঠিক। কর্তৃকারকে প্রথমা হয়, এটা হচ্ছে ব্যাকরণের ভাষায় হলো কারক কাকে বলে এরকম একটা প্রশ্ন চলে আসবে যদি আমরা ব্যাকরণের ভাষায় যাই। তো আমাদের সহজভাবে শিখতে হলে বলতে হবে যে কর্তাতে হচ্ছে প্রথমা হয়। ঠিক আছে, তো ক্রিয়া যে করে সে হচ্ছে কর্তা।
কোনো কিছু কাজ যে করছে সে হচ্ছে কর্তা। যেমন যদি বলি খেলছে, তাহলে খেলছে এটা হচ্ছে একটা ক্রিয়া। তো এই ক্রিয়াটি যে করবে সেই হবে কর্তা এবং তাতে প্রথমা হবে। বোঝা গেছে? কারোর কোনো হ্যাঁ প্রশ্ন স্যার। আছে? ঠিক, যে ক্রিয়া করে বা যে কাজ করে সেই হচ্ছে কর্তা। যে কোনো কিছু করছে, যে করছে সে হচ্ছে কর্তা, আর কর্তাতে প্রথমা বিভক্তি হয়। তাহলে আমরা যখন বাক্য প্রয়োগ করব তখন যদি ক্রিয়া থাকে, বাক্যে একটি ক্রিয়া থাকবে, যেরকম আমরা পড়ছিলাম অস্তি নাস্তি, তাহলে অস্তি মানে হওয়া বা থাকা। তাহলে কি আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে বলছিলাম আমরা যে বালকাহা অস্তি, বালকাহা অত্র অস্তি, এখানে। তাহলে আছে, আছে এটা ক্রিয়া। তাহলে আছে, কে আছে? কে আছে? বালক। বালকः। ঠিক, বালকাহা, বালক। তাহলে বালক কি আছে? তাহলে এখানে বালক কি হবে? বালকটি কি? বালকः সন্তি। না, আমি বাক্য বলতে বলিনি। এই যে বালক বালক এখানে প্রথমা আছে, বিভক্তি হবে। কর্তা। প্রথমা বিভক্তি, এক বচন, ঠিক কর্তা। ঠিক ঠিক ঠিক। তাহলে বালকটি এখানে হচ্ছে কর্তা। কেন কর্তা? বালক কেন কর্তা? বালক কারণ কাজটি এখানে করছে। প্রথমা বিভক্তি কারণ এখানে বালকের কাজ করাটাকে বোঝাচ্ছে। ঠিক, যে ক্রিয়ার যে অর্থ থাকা, অস্তি মানে থাকা বা হওয়া, তাহলে থাকা, কে থাকছে এখানে? বালকটি। বাল ঠিক, বালক, হ্যাঁ বালক। তাহলে বালক থাকছে, তাহলে ক্রিয়া কে করছে? বালকটি। বালক। ঠিক, বালকটি ক্রিয়া করছে। থাকা যে ক্রিয়া সেটা বালক করছে, সেই জন্য বালক হচ্ছে এখানে কর্তা। আর কর্তাতে কি বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। ঠিক, প্রথমা বিভক্তি, সেই জন্য এখানে প্রথমা বিভক্তি হবে। বালকাহা, এটা হচ্ছে প্রথমা বিভক্তির রূপ। বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন আছে কখন আমরা প্রথমা বিভক্তি করব? বোঝা গেছে সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে এক্ষুনি জিজ্ঞাসা করে নিন। কোনো জিজ্ঞাসা আছে কারোর? সকলে বুঝেছেন তাই তো? যদি কোনো সংশয় থাকে জিজ্ঞাসা করুন। প্রথমা কখন হবে বলা হলো, আমি আর একবার বলছি। প্রথমা বিভক্তি হয় কর্তাতে। কর্তা হচ্ছে যিনি করেন, কোনো কিছু করেন, কাজ করছেন, ক্রিয়া যিনি করছেন তিনি হচ্ছেন কর্তা। যেরকম বালক খেলছে বা বালক আছে, তাহলে বালক আছে, তো থাকা ক্রিয়াটি হচ্ছে বালক করছে, থাকা রূপ ক্রিয়া বালক করছে, সেই জন্য বালক এখানে কর্তা। যে করছে সেই হচ্ছে কর্তা। তো কর্তাতে প্রথমা বিভক্তি হয়, সেই জন্য বালকাহা, এটা হচ্ছে প্রথমা বিভক্তি। প্রতিটি বিভক্তির আবার তিনটি করে বচন হয়। প্রথমা বিভক্তিতেও তিনটি বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এরকম ভাবে আমরা যখন দ্বিতীয় বিভক্তি পড়ব পরের ক্লাসে, তখন আমরা দেখব যে দ্বিতীয় বিভক্তিতেও এক বচন, দ্বিবচন, বহুবচন করে তিনটি আলাদা আলাদা রূপ হবে। তো এগুলি আমরা কখন প্রয়োগ করতে পারবো? কে বলবেন কখন প্রয়োগ করব দ্বিবচন, বহুবচন? যখন যখন কর্তা এক দুজনে বচনে থাক হ্যাঁ, হাত তুলুন তাহলে ভালো হয়। হাত তুললে একসাথে, না হলে একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রীতি বলুন। যখন মানে কোনো কর্তা, ধরো কর্তা একজন বোঝালে এক বচন, বা দুইজন বোঝালে দ্বিবচন, আর একাধিক বোঝালে বহু বচন। ঠিক, যেরকম আমরা সন্তি পড়লাম তাই না, সন্তি মানে হচ্ছে বহু বচন, অনেকজন। তাহলে অনেকগুলি গাছ যখন আছে, অত্র, অত্র বৃক্ষাহ সন্তি,
তাহলে এখানে সন্তি হয়ে গেল, ক্রিয়াপদও পাল্টে গেছে। আবার এখানে যে রয়েছে বৃক্ষের কথা বলা হয়েছে, বৃক্ষা, বৃক্ষাহা, এটাও হচ্ছে বহু বচনের রূপ হয়ে গেছে। এক বচনে হলে বৃক্ষা হতো, বহু বচনে হয়েছে, সেই জন্য বৃক্ষাহা। বোঝা গেছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক, কোন অংশ বাদ যায়নি তো? শোনা গেছে তো পুরোটা? না স্যার স্যার, এর আগে মাঝখানে তো বলেছিলেন এর আগে কিছু বললে তাহলে স্যার শোনা যায়নি। আচ্ছা ঠিক। বৃক্ষের উদাহরণ যেটা বললাম সেটা শোনা গেছে তো? স্যার আরেকবার বলবেন? ঠিক, স্যার আরেকবার বৃক্ষাহা, বলুন। ঠিক আরেকবার বলছি। বৃক্ষাহা এটা হচ্ছে এক বচন, সেই জন্য বৃক্ষাহা অস্তি হয়েছিল। যখন আমরা অনেকগুলি গাছের কথা বলবো, বৃক্ষাহা বলতে হবে, সেখানে হচ্ছে বহু বচনের রূপ হবে। প্রতিটি বিভক্তির ক্ষেত্রে এরকম রূপ হয় আলাদা আলাদা, এক বচন, দুই বচন এবং বহু বচন। যখন একটি কোনো কিছু বোঝাবো তখন এক বচনে হবে, যখন দুটিকে বোঝাবো দ্বিবচনে হবে, আর দুইয়ের বেশি হলে তখন আমরা বহু বচন ব্যবহার করব। বৃক্ষাহা সন্তি, এখানে অনেক গাছের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে আমাকে বহু বচনে প্রয়োগ করতে হবে। বৃক্ষাহা, এখানে এক বচনে বললে কিন্তু হবে না, বৃক্ষাহা সন্তি এটাই বলতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেবাহা দেব দেবাহা, দেবাহা দেবৌ দেবাহা, এরকম আর কি শব্দ হতে পারে? অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি হবে? দেবাহা দেবৌ বালকः দেবাহা। বালকौ বালকাः। নর নরৌ নরা। ঠিক, বালকः বালকৌ বালকাः, নরঃ নরৌ নরাः। ঠিক, আর কি হতে পারে বলুন, আর কি হবে? বণিজঃ বণিজৌ গজঃ। বণিজাः। মণিদীপা? গজঃ গজৌ গজাः। ঠিক, গজঃ গজৌ গজাः। সানন্দা? বণিজঃ বণিজৌ বণিজাः। বণিক শব্দ সেটা অন্যরকম, সেটা অকারান্ত শব্দ নয়, ঠিক আছে? ওই শব্দটি এখানে হবে না। স্যার তাহলে নরঃ নরৌ নরাः। নরঃ নরৌ নরাः। এইরকম স্ত্রীলিঙ্গের শব্দ আকারান্ত, আকারান্ত শব্দ প্রথমাতে কেমন রূপ হয় এখানে দেওয়া আছে, লতা লতে লতাহা, একটু আলাদা, মনে রাখতে হবে, সেই জন্য আলাদা করে দেওয়া আছে। আমরা যত অকারান্ত শব্দ পাবো পুংলিঙ্গ, সেগুলি একই রকম হবে, সেই জন্য দেবাহা দেবৌ দেবাহা এই অংশটি মনে রাখলে আমরা অন্য যে কোনো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেরকম নর শব্দ অথবা গজ শব্দ, ঠিক আছে, এইগুলি হচ্ছে আমরা একই রকম ব্যবহার করতে পারবো। আবার আকারান্ত শব্দে যদি যাই তাহলে আমাকে একটা আবার মনে রাখতে হবে যে লতা লতে লতাহা এরকম রূপ হয়, লতা লতে লতাহা। অন্য কি শব্দ হতে পারে?
বালা বালে বালাহা। সমপ্রিয়া, बालिका बालिके बालिकाः। ঠিক, বালিকা বালিকে বালিকাः। স্নেহা, अध्यापिका अध्यापिके अध्यापिकाः। ঠিক। মঞ্জু, গঙ্গা গঙ্গে গঙ্গাহ। গঙ্গা গঙ্গে গঙ্গাহ। গঙ্গা হ নয় কিন্তু, গঙ্গাহ। বিসর্গের উচ্চারণের নিয়ম হচ্ছে যেই স্বরবর্ণের পরে বিসর্গ হবে, মঞ্জু মিউট করুন, যেই স্বরবর্ণের পরে বিসর্গ হবে বিসর্গের উচ্চারণ সেই স্বরবর্ণের মতোই হবে। যেরকম দেবাহা, এখানে অকারের পরে হয়েছে, তাই না? দেব শব্দে অকার আছে শেষে, তারপরে বিসর্গ আছে, সেই জন্য হ বলছি। হ বলছি মানে এখানে অকার হচ্ছে, পরে অকার উচ্চারণ করছি। উচ্চারণ সাধারণত হচ্ছে ভয়ের মতো, কিন্তু স্বরবর্ণ আগের স্বরবর্ণ অনুসারে পরেও সেরকম একটি স্বরবর্ণ উচ্চারণ করতে হয়। যেরকম দেবাহা, এখানে দেব শব্দ অকার আছে শেষে, হয়ের পরেও অকার উচ্চারণ করছি, দেবা হা। এখানে লতা শব্দের পরে বিসর্গ আছে বহুবচনে, লতাহা অথবা দেবাহা, এখানেও। তো এখানে আকার আছে, সেই জন্য হয়ের পরে আকার উচ্চারণ করতে হবে, লতাহা। এখানে লতা হ বললে হবে না, লতা হা বলতে হবে, হ আকার বলতে হবে। বোঝা গেছে উচ্চারণ করার নিয়ম? হ্যাঁ স্যার। ঠিক। তো এরকম আর কি শব্দ আছে স্নিগ্ধা? छात्रा छात्रे छात्राः। ঠিক, ছাত্রা ছাত্রে ছাত্রাহা, ঠিক। আর কেউ? মণিদীপা, सूचिका सूचिके सूचिकाः। ঠিক। রিয়া, প্রিয়া প্রিয়ে প্রিয়াহ। ঠিক। প্রিয়া শব্দ যেহেতু নাম বাচক, তাই তো, নাম অর্থে এখানে প্রয়োগ হ্যাঁ করা স্যার, হচ্ছে। হুম, হ্যাঁ স্যার। তো এখানে বহুবচনের কি অর্থ হবে তাহলে? বহুবচনের অর্থ এইরকম হতে পারে যে আমরা যখন প্রিয়া নামক কোনো ব্যক্তির সাথে যখন আরো অনেকে আছে, তখন সেটা আমি প্রিয়াহা বলতে পারি। যেরকম বাংলাতে আমরা প্রয়োগ করি যে প্রিয়ারা অন্য কোথাও গেছে, প্রিয়ারা ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তাহলে এখানে প্রিয়া রা, এখানে বহুবচন হয়েছে, তাহলে প্রিয়ারই বহুবচন নয়, প্রিয়ার সাথে আরো অনেকে আছে, সেই জন্য এখানে হচ্ছে বহুবচন। ঠিক আছে? আচ্ছা স্যার। তারপর সানন্দা, এখানে আর কি শব্দ হতে পারে? স্যার খাতিকা খাতিকে খাতিকাহ। খাতিকা শব্দটা ঠিক নয়, পুস্তিকা বলতে পারি, ঠিক আছে? পুস্তিকা। ঠিক আছে স্যার। স্যার যদি আমি দুর্গা শব্দ দিয়ে বলি তাহলে কি প্রিয়া শব্দের মতনই হবে সেটা? হ্যাঁ, দুর্গা শব্দে যদি নামবাচক যে কোনো শব্দ, নামবাচক যদি শব্দ হয় তাহলে কোনো যদি বস্তু হয় সেটা তো আলাদা বিষয়, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি তো একজনই, তাই না? তাহলে ব্যক্তির ক্ষেত্রে বহুবচন কিভাবে প্রয়োগ হতে পারে? সানন্দা নাম যদি প্রয়োগ ঠিক করি আছে স্যার। তাহলে সানন্দা একজন রয়েছে, তাহলে সানন্দারা বললে সানন্দার সাথে আরো অনেক সবাই, মঞ্জু প্রিয়া সকলকে ধরে আমি বলছি সানন্দাহা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। অথবা অথবা কোনো ব্যক্তি ক্ষেত্রে আমরা বহুবচন তখন ব্যবহার করি যখন আমরা সম্মান যখন বলতে চাই, ঠিক আছে? সম্মান অর্থে বহুবচন। আচ্ছা ঠিক আছে স্যার। দ্বিবচনের ক্ষেত্রে, কি? স্যার দ্বিবচনের ক্ষেত্রে তাহলে সেটা কেমন অর্থ হয়ে যাবে? মানে দ্বিবচনের ক্ষেত্রে ওই রকমই বলতে হবে। সানন্দা এবং প্রিয়াকে একসঙ্গে যখন বলবো তখন আমি বলতে পারি সানন্দে অথবা প্রিয়ে, ঠিক আছে?
হ্যাঁ স্যার। এগুলি সাধারণত দুই বচনে অতটা ব্যবহার নেই, কোনো বস্তুর ক্ষেত্রেই দুই বচনের ব্যবহার বেশি, নামের ক্ষেত্রে এরকম বচনে কম। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। তারপরে কি শব্দ আছে দেখি। তারপর হচ্ছে ইকারান্ত। ইকারান্ত শব্দ পুংলিঙ্গ। ঠিক আছে, সবসময় আমরা লিঙ্গ অনুসারে রূপগুলি মনে রাখবো। এখানে কবিহি কবি কবয়াহা, মতিহি মতি মতায়াহা, এখানে রূপগুলি একই রকম আছে, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ রূপ কিন্তু আলাদা নেই, কিন্তু দেব শব্দে আর লতা শব্দে আলাদা ছিল। লতা লতে লতাহা, দেবহা দেবৌ দেবাহা, এখানে একই আছে, কবিহি মতিহি, কবি মতি, কবয়াহা মতায়াহা, একই রকম আছে। তাহলে কবি শব্দ এখানে যে রকম পুংলিঙ্গে রয়েছে, তাহলে পুংলিঙ্গে আর কি শব্দ হতে পারে? হ্রাস্ব ইকারান্ত। স্নেহা? মুনিহি মুনি মুনায়াহ। ঠিক, মুনিহি মুনি মুনায়া, হ্যাঁ ঠিক, দীর্ঘ যেখানে আছে উচ্চারণ কিন্তু দীর্ঘই করতে হবে। সোনালী প্রামাণিক? সোনালী প্রামাণিক? সোনালী প্রামাণিক কেউ আছেন তো? সোনালী শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোনালী নাথ আপনি আছেন? আমার কথা? হ্যাঁ স্যার স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। তাহলে সোনালী নাথ কোথায়? সুমনা মণ্ডল? হ্যাঁ স্যার আছি। সুমনা মণ্ডল বলুন। ইকারান্ত পুংলিঙ্গ শব্দ অন্য কি হতে পারে? কবি শব্দ, মুনি শব্দ ছাড়া আর কোনো নাম মনে পড়ছে? সুমনা মণ্ডল বলুন। রবি রবি রবিহি রবি রবয়াহ। ঠিক, রবিহি রবি রবয়া, হ্যাঁ ঠিক। মণিদীপা বলুন। पति पति पतयः। ঠিক, পতি পতি পত্য়া, হ্যাঁ। আর কেউ বলবেন? আর কেউ? সমপ্রিয়া? ঋষিহি ঋষি ঋষয়ः। ঠিক, ঋষিহি ঋষি ঋষয়া, হ্যাঁ। এবার স্ত্রীলিঙ্গে। স্ত্রীলিঙ্গে কি কি শব্দ আছে? মতি শব্দ যেরকম, স্যার মতিহি আমার মতি নেটওয়ার্কের মতায়াহা। প্রবলেম হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে আপনি বলুন, সোনালী প্রামাণিক এখন বলুন, মতি শব্দ ছাড়া আর কি শব্দ আছে স্ত্রীলিঙ্গ? হ্রাস্ব ইকারান্ত শব্দ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। নদী নদ্যৌ নদ্যः। না, নদী শব্দ হচ্ছে দীর্ঘিকারান্ত, এটা হচ্ছে হ্রাস্ব ইকারান্ত। হ্রাস্ব ইকারান্ত বলতে হবে। মতি শব্দ ছাড়া আর কি আছে? ঠিক আছে, ভাবুন, অন্য কেউ বলবেন? কারোর মনে পড়ছে না কিছু?
অন্য শব্দ? না স্যার, অন্য শব্দ ঠিক মনে আসছে না। প্রকৃতি শব্দ হতো, প্রকৃতি শব্দ হবে, শান্তি শব্দ হবে, ঠিক, শান্তি শব্দ, প্রকৃতি শব্দ। তারপর ভক্তি, ভক্তি, মুক্তি, এই শব্দগুলিও হচ্ছে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, রাত্রি শব্দ, ঠিক। ভক্তি শব্দ, মুক্তি শব্দ, এগুলিও হচ্ছে স্ত্রীলিঙ্গে। যুবতী, গতি, গতি শব্দ বলুন, পুরোটা বলুন। গতিহি, গতিহি, গতি, গতয়ঃ। ঠিক। প্রকৃতি কি হবে? প্রকৃতিহি, প্রকৃতিঃ, প্রকৃতি, প্রকৃতয়ঃ। ঠিক। সানন্দা কিছু বলবেন? হ্যাঁ স্যার, রাত্রি শব্দটা দিয়ে বলবো। বলুন। রাত্রিহি, রাত্রি, রাত্রয়ঃ। ঠিক। তাহলে এইরকম আমরা যেগুলি স্ত্রীলিঙ্গ দেখবো, হ্রস্ব ইকারান্ত, সেগুলি একই রকম হবে। কবি শব্দে যেরকম পুংলিঙ্গ, মতি শব্দ স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে দীর্ঘিকারান্ত। দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী শব্দ যেরকম নদী, নদ্যৌ, নদ্যঃ, আমরা কিন্তু এরপরে একটু সাথে সেজন্য রূপগুলি মনে রাখতে হবে। নদী, নদ্যৌ, নদ্যঃ। বলুন, আর কি হতে পারে অন্য শব্দ? স্নিগ্ধা? শ্রীः, শ্রিয়ৌ, শ্রিয়ঃ। ঠিক, শ্রীহি, সেখানে বিসর্গ হয়, ঠিক আছে। নদী শব্দে বিসর্গ হয় না প্রথমতে, কিন্তু শ্রীহি এই শব্দে হচ্ছে বিসর্গ হয়। লেখনী শব্দ জানা আছে? লেখনী, হ্যাঁ। স্যার। ঠিক। হ্যাঁ স্যার। লেখনী, লেখন্যৌ, লেখন্যঃ, এরকম অন্যান্য ভাবুন। সোনালী প্রামাণিক আপনি বলুন কিছু ভেবে। বাকিরা, সুমনা মণ্ডল, হ্যাঁ স্যার। বাকিরা বলুন, ভেবে বলুন। নদী শব্দ অথবা সাধু শব্দের পুংলিঙ্গ, উকারান্ত পুংলিঙ্গ, হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ শব্দ। সাধু, সাধু, সাধবঃ। অন্য কি শব্দ হতে পারে? স্যার, মধু বলছি শব্দ স্যার। হতে পারে সাধুর সাথে। না, মধু শব্দ হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গে বলুন, নদী শব্দের মতো বলুন। স্যার, নেহা মণ্ডল কর্তরি হবে? কি বলছেন আরেকবার বলুন। কর্তরি। হ্যাঁ, কর্তরি, কর্তরি শব্দটি হবে নদী শব্দের মতো। কর্তরি, কর্তরৌ, কর্তঃ। এখানে উচ্চারণটি একটু কঠিন আছে। এখানে র জফলা হচ্ছে, তাই না? রেফ হবে, রেফ জফলা। কর্তরি, কর্তর্যৌ, কর্তর্যঃ। একটু উচ্চারণ কঠিন আছে। স্যার, কর্তরি, করবি হবে। হ্যাঁ, করবি হবে। করবি, করবৌ, করবঃ। ঠিক। উকারান্ত কোন শব্দ পেলে বলুন পুংলিঙ্গে। বাকিরা বলুন। নেহা মণ্ডল, প্রিয়া দাস, সকলে বলুন। সুমনা মণ্ডল, সোনালী নাথ, বলুন। যত বলবেন তত শিখবেন, অভ্যাস হবে। যত বেশি অভ্যাস হবে তত বেশি শিখবেন। কেউ হাত তুলেছেন? মঞ্জু বলুন। স্যার, আমি স্ত্রীলিঙ্গে একটা পেয়েছি। বলুন। দাসী, দাস্যৌ, দাস্যঃ। ঠিক, দাসী, দাস্যৌ, দাস্যঃ।
ঠিক। প্রিয়া দাস। প্রিয়া বলুন। স্যার রঘু। ঠিক, রঘু শব্দ হবে পুংলিঙ্গে। ঠিক, বলুন। রঘু 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 রঘব। রাঘবাহ। ঠিক, রাঘবাহ। ঠিক। আর স্যার তারপরে আমরা দীর্ঘ চলে যাই। ইকারান্ত স্ত্রীলিঙ্গে সতী। স্যার গুরু শব্দ হবে? হ্যাঁ, গুরু শব্দ হবে পুংলিঙ্গে। বলুন গুরু শব্দ কেমন হবে? বলুন গুরু শব্দের 3টি রূপ কেমন হবে? হ্যাঁ স্যার বলছি, গুরু, তারপর স্যার বিসর্গ। গুরু হবে। বিসর্গ। বিসর্গ বলুন। গুরুহু। গুরু, গুরু, গৌর, স্যার কি হবে? হ্যাঁ, এটা হবে গুরুহু এক বচনে, 2 বচনে গুরু, বহু বচনে গুরাবাহা। রয়ে হস্যু হবে না, সেখানে র হবে। গুরাবাহা। সাধুহু সাধু সাধবাহা। ঠিক আছে। রঘুহু রঘু রাঘবাহা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক। এবার এগুলি দিয়ে বেশি শব্দ নেই, যেরকম স্ত্রীলিঙ্গে উকারান্ত তনু শব্দ আছে, একটা তনু শব্দ, যেরকম ধেনু শব্দ ধেনুহু ধেনু ধেনবাহা, সেরকম তনু শব্দ তনুহু তনু তানাবাহা, এরকম। আর দীর্ঘ উকারান্ত দিয়ে তো সেরকম শব্দই নেই বেশি, এখানে একটি মাত্র শব্দ রয়েছে যেটা বধূহু। আরো অন্য শব্দ থাকলেও সেটা হয়তো প্রসিদ্ধ নেই অত। প্রসিদ্ধ এই শব্দটি আছে, বধূহু বধ্বৌ বধ্বহা, বধূহু বধ্বৌ বধ্বহা। আজকের ক্লাসটা কিন্তু অনেকটা বিষয় একটু কঠিন আছে, সেই জন্য বারবার কিন্তু দেখে অভ্যাস করতে হবে। ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন সকলে, অবশ্যই একবার তো দেখবেনই, দ্বিতীয়বারও দেখতে পারেন, দ্বিতীয়বার দেখে অভ্যাস করবেন বারবার, নাহলে কিন্তু এই রূপগুলি কিন্তু মনে থাকবে না আপনার। যদিও অভ্যাস করানো হচ্ছে ক্লাসে, কিন্তু তবুও এটা এনাফ নয়। এখানে রিকারান্ত শব্দ, রিকারান্ত শব্দ অনেক আছে, যেমন এখানে পিতৃ একটা শব্দ দেওয়া আছে, পিতা পিতরৌ পিতরাহা। আর কি শব্দ আছে বলুন? ভাতৃ শব্দ স্যার। স্যার ভাতৃ। হ্যাঁ, সানন্দা বলুন। স্যার ভাতৃ শব্দ বলছিলাম। ভ্রাতৃ শব্দ, তাহলে কেমন হবে 3টি রূপ? স্যার ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরহ। ঠিক, ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতরহা। স্নিগ্ধা বলুন। স্যার স্ত্রীলিঙ্গটাই পারবো, রিকারান্ত। কি শব্দ? মাতৃ, মাতা মাতারৌ মাতারাহা, বা ঠিক, মাতা দুহিতা, মাতারৌ মাতারহা। ঠিক, বা দুহিতা দুহিতা। দুহিতরৌ দুহিতরাহা। ঠিক। আর কিছু? কর্তৃ শব্দ হতে পারে, কর্তৃ, কর্তা কর্তারৌ কর্তারহা, সেখানে আকার হবে। এখানে পিতরৌ আকার নেই 2 বচনে, কিন্তু কর্তৃ শব্দে আকার হবে, কর্তারৌ, একটু পার্থক্য আছে, কর্তারৌ কর্তারহা। আর ওকারান্ত শব্দ যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে গো শব্দ, গো শব্দ।
এই যে আমরা ওকারান্ত, রিকারান্ত, অকারান্ত এগুলি আমরা বলছি, এটা কিন্তু প্রথমার রূপকে দেখে বলছি না। এটা হচ্ছে আমরা যেটা মূল শব্দ, এটার যে মূল রূপ সেটাকে দেখে বলছি। তো মূল গৌহু এটা হচ্ছে প্রথমার এক বচনের রূপ, কিন্তু এর মূল হচ্ছে গো। সেরকমই পিতা এটা হচ্ছে প্রথমার এক বচনের রূপ, এর মূল হচ্ছে পিতৃ। দেবহা এটা হচ্ছে প্রথমার এক বচনের রূপ, মূল রূপ হচ্ছে দেব। দেবহা যদি বলি তাহলে এটা প্রথমার এক বচন হচ্ছে। এই অনুসারে বললে এখানে কিন্তু বিসর্গ অন্তে আছে, অকার অন্তে নেই, কিন্তু দেবা বললে সেখানে কিন্তু অকার অন্তে আছে। সেরকমই পিতৃ শব্দে রিকার অন্তে আছে, গো শব্দে ওকার অন্তে আছে, সেই জন্য ওকারান্ত শব্দ বলছি। গৌহু গাবৌ গাবহা এই রূপ এরকম চলে, গো শব্দের রূপ গৌহু গাবৌ গাবহা। তো শব্দরূপ একটু একটু করে মনে রাখতে হবে। এরপরে কি রয়েছে আমরা দেখবো ক্রিয়াপদ। সময় খুব কম আছে, 15 মিনিট বাকি আছে। তো 15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো ক্রিয়াপদ দেখা। এখানে যে রূপগুলি দেওয়া আছে এগুলি হচ্ছে শুধুমাত্র বর্তমান অর্থে বোঝানোর জন্য, শুধুমাত্র বর্তমান কালে বোঝানোর জন্য। কম এটা হচ্ছে মূল রূপ, যেরকম শব্দের বললাম যে দেবা এটা হচ্ছে মূল রূপ, সেরকম গচ্ছতি এই ক্রিয়ার এটা হচ্ছে ক্রিয়াপদ, আর এর মূল রূপ যেটা সেটাকে ধাতু বলা হয়, সেটা হচ্ছে গম, এটা হচ্ছে মূল রূপ। তো মূল রূপগুলি বাম পাশে দেওয়া আছে, আর ক্রিয়াপদ হিসেবে যেগুলি আমরা ব্যবহার করতে পারবো সেইগুলি হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন এরকম ভাবে দেওয়া আছে। তো এটার আমরা কি জানি ক্রিয়াপদের ক্ষেত্রে পুরুষ কয় প্রকার? যেরকম বিভক্তি হ্যাঁ থাকে, স্যার, 3 প্রকার। ঠিক ঠিক ঠিক, সকলেই জানি। ঠিক, যেরকম আমাদের বিভক্তির ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে যেরকম বিভক্তি থাকে, সেরকম আমাদের ক্রিয়াপদের ক্ষেত্রে পুরুষ থাকে। তো 3 প্রকার হচ্ছে পুরুষ: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষ আমরা ব্যবহার করব যখন আপনি অর্থে যখন বোঝাবো বা কোনো নাম বোঝাবো তখন, যেরকম রামঃ গচ্ছতি অথবা সহ গচ্ছতি। সহ শব্দ আমরা পড়েছি, সহ, সা, তৎ। তৎ বলবো যখন আমরা ইয়ানাম শব্দ ব্যবহার করবো। ঠিক, তো আমরা আজকে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ দেখেছি, তো সেই অনুসারেই আমরা ব্যবহার করব। ক্লিবলিঙ্গ শব্দ আমরা ব্যবহার করব না আজকে, পরের দিন আমরা ক্লিবলিঙ্গ করব। তাহলে প্রথমাতে আমরা শিখেছি প্রথমা বিভক্তি ব্যবহার করতে হয় কখন? কর্তার ক্ষেত্রে। তাহলে একটি কর্তা থাকবে বাক্যের মধ্যে এবং একটি ক্রিয়া থাকবে, এটা নিয়ে আমরা আজকে বাক্য রচনা করব। ক্রিয়াও এক বচন থাকলে কর্তাও এক বচন হবে, ক্রিয়া যদি দ্বিবচন থাকে কর্তা দ্বিবচন হবে, ক্রিয়া যদি বহুবচন থাকে কর্তাও বহুবচন হবে। অর্থ পাশে লিখে দেওয়া আছে কোন ক্রিয়ার কি অর্থ, কোন ধাতুর কি অর্থ। গম ধাতুর অর্থ যাওয়া, পট ধাতুর অর্থ পড়া, ভূ ধাতুর অর্থ থাকা বা হাওয়া, লেখ ধাতুর অর্থ লেখা, খাদ ধাতুর অর্থ খাওয়া, মেল ধাতুর অর্থ মেলা, বদ ধাতুর অর্থ বলা। তারপরে আমরা দেখছি এগুলি দিয়ে একটি করে বাক্য বলতে হবে। কে বলবেন বলুন? সোনালী প্রামাণিক বলুন। রামঃ গচ্ছতি। ঠিক, রামঃ স্যার পুরোটা বলবো? হ্যাঁ পুরোটা বলুন। রামৌ গচ্ছতঃ। ঠিক, বহুবচন রামः গচ্ছন্তি। ঠিক, রামঃ গচ্ছতি, রামৌ গচ্ছতঃ, রামাः
গচ্ছতি, ঠিক। তারপর স্নিগ্ধা। बालिका पठति, बालिके पठतः, बालिकाः पठन्ति। ঠিক। মণিদীপা। ভূ ভবতি হওয়া। যেরকম হ্যাঁ, আমরা কি বল- অস্তি, হ্যাঁ অস্তি যেটা ব্যবহার করি সেই অর্থে। অস্তি আর ভবতি একই অর্থ। আচ্ছা, রামহ ভবতি, এটা হতে পারে? একদম হবে। তাহলে আমি অন্য নামে বলছি। শ্যামহ ভবতি, শ্যামৌ ভবতঃ, শ্যামাহ ভবন্তি। ঠিক ঠিক। সানন্দা বলুন। রাজীবः লিখতি, রাজীবৌ লিখতः, রাজীবাः লিখन्ति। ঠিক ঠিক। প্রিয়া। প্রিয়া শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বালিকা লিখতি, বালিকে লিখতঃ, বালিকাহ বহুবচনে। বালিকাः লিখন্তি। ঠিক, বালিকাহ লিখন্তি। তারপর স্নেহা। बालिका मिलति, बालिके मिलतः, बालिकाः मिलन्ति। ঠিক। প্রীতি। প্রীতি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলছি। ছাত্রাः বদতি, ছাত্রৌ বদতি, ছাত্রাः বদন্তি। এই ছাত্রৌ, স্যার আবার বলছি, ছাত্রাः বদতি, ছাত্রৌ বদতः, ছাত্রা বদন্তি। ঠিক ঠিক। এখানে আরো কিছু আছে, এখানে হচ্ছে বিশেষ আছে, একটু একটু পার্থক্য আছে, ঠিক আছে। আমরা জানি ধাতু দুই রকমের হয়, একটা হচ্ছে দুই রকম নয়, তিন রকম বলতে পারি, পরস্ময় পদ, আত্মনেপদ পদ আর উভয় পদ, ঠিক আছে। কোন কোন ধাতু হচ্ছে পরস্ময় পদ হয়, যেগুলি হচ্ছে একই রকম রূপ হয়, যেরকম পঠতি, খাদতি, লিখতি, এগুলি হচ্ছে পরস্ময় পদ। আর আত্মনি পদ হচ্ছে সেবতে, লভতে, সেতে, একার হয়ে যাচ্ছে। পঠতি, খাদতি, লিখতি, এগুলি হচ্ছিল হস্র ইকার শেষে। আর সেবতে, লভতে, সেতে, এগুলি হচ্ছে শেষে একার থাকছে, এগুলি হচ্ছে আধমনি পদ। আর কোন কোন ধাতু হচ্ছে উভয় হয়, মানে পঠতি, মানে যেরকম পচতি, এটা হচ্ছে একটা পাক, রান্না করা, পচতি হয়, আবার পচতে হয়, দুই রকমের হয়। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কিছু কিছু ধাতু পরস্ময় পদ হয়, কিছু কিছু আধমনি পদ হয়, এবং কিছু কিছু উভয় পদ হয়। যেগুলি পরস্ময় পদ হয় সেগুলি হচ্ছে শেষে তি থাকবে। প্রথম যদি রূপটি দেখি তাহলে শেষে তি থাকবে, যেরকম পঠতি, স্যার খাদতি, সানন্দা কি বলছেন? স্যার ক্রি ধাতুটা আত্মনে এবং পরস্ময় দুটোই পদ হয় তো? ঠিক, ক্রি ধাতু হচ্ছে উভয় পদ। কারোতি এরকমও হয়, কুরুতে এরকমও রূপ হয়। তো পরস্ময় পদ ধাতুর প্রথম রূপ দেখলে সেটা তি থাকে, আর আধমনি পদ ধাতুতে প্রথম রূপ দেখলে সেখানে তে থাকে। কিছু কিছু ধাতু উভয় পদ থাকে, সেখানে তিও হয় আবার তেও হয়। তো এগুলি দিয়ে একটি করে বাক্য বলুন তাড়াতাড়ি, সময় নেই।
কে বলবেন? হাত তুলুন তাড়াতাড়ি। ত্যাজতি মানে হচ্ছে ত্যাগ করা, সেবতে মানে হচ্ছে সেবা করা, লাভতে মানে হচ্ছে লাভ করা, প্রাপ্ত করা, সেতে মানে ঘুমানো, কারোতি মানে করা, শৃণোতি মানে শোনা, ক্রীণাতি মানে কেনা। সানন্দা বলুন। रीता त्यजति रीते त्यजतः হুম अ, अ, रीते त्यजन्ति কি হলো? বহুবচনে কেমন রূপ হবে? सॉरी सर रीताः त्यजन्ति ঠিক। তারপর স্নিগ্ধা। বলুন স্নিগ্ধা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। বলুন। সহ সেবতে তৌ সেবেতে তে সেবন্তে। ঠিক। তারপর প্রিয়া বলুন। बालकः लभते बालकः लभेते बालकाः लभन्ते। ঠিক, এখানে তিনটি রূপই কিন্তু পাল্টাবে, লভতে, লভেতে, লভন্তে। ঠিক। তারপরে মণিদীপা বলুন। আহ, অশ্বः शेते অশ্বৌ শয়াতে অশ্বাः শেরতে। ঠিক। নেহা মণ্ডল শুনতে পাচ্ছেন? নেহা মণ্ডল। নেহা মণ্ডল। সোনালী প্রামাণিক বলুন। কৃষকः করতি কৃষকৌ কুরুতः কৃষকাः কুর্বন্তি। ঠিক ঠিক। এরপরে কিছু ছবি দেওয়া ছিল, ছবি এবং ক্রিয়াপদ একসঙ্গে। আলাদা 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 রূপ হবে। দাদাতি, এটা একটু কঠিন আছে। দাদাতি, দত্তঃ, দদতি, এরকম রূপ হয়। তো এখানে অর্থগুলি জানলেই হবে কোনটার কি অর্থ। দাদাতি মানে হচ্ছে দেওয়া, দাদাতি। আলিঙ্গতি মানে আলিঙ্গন করা। কুর্দাতে, এটা আত্মনি পদ। কুর্দাতে মানে লাফানো, জাম্প করা। হাসতি, হাসা অর্থে। শৃণোতি, শোনা অর্থে। উদ্ঘাটয়তি, ওপেন, খোলা অর্থে, দরজা খুলছেন। উদ্ধারতি, এগুলি একই রকম হবে। উদ্ধারতি, উদ্ধারতঃ, উদ্ধারন্তি। ক্রীডতি মানে খেলা। ক্রীডতি, ক্রীডতঃ, ক্রীডন্তি। এগুলি দিয়ে চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন এখানে। সোনালী প্রামাণিক বলুন। অখিলः দদাতি। অখিলঃ দদাতি, আকার হবে, হ্যাঁ এখানে দদাতি। ঠিক। সানন্দা বলুন। রিয়া ক্রীড়তি রিয়া ক্রীডতি। ঠিক, রিয়া ক্রীডতি। রিয়া বলুন।
প্রিয়া, স হসতি, স নয়, বিসর্গের উচ্চারণ করতে হবে, সাহা। সহ হসতি, ঠিক। মণিদীপা বলুন, মণিদীপা। রামः শৃণোতি। হ্যাঁ, শৃণোতি। ঠিক, রামঃ শৃণোতি। ওকার আছে, ওকার হচ্ছে দীর্ঘস্বর, সেই জন্য দীর্ঘ উচ্চারণ করতে হবে, শৃণোতি। সানন্দা বলুন। সীতা পঠতি, ঠিক, সীতা পঠতি। ঠিক। তারপর আর কেউ বলবেন? মঞ্জু বলুন। শিশবः চরতি, শিশাবাহা বহু বচন, তাই না? শিশাবাহা বহু বচন, তাহলে কি হবে? শিশু চরতি, ঠিক, শিশুহু চরতি। শিশাবাহা বললে কি হবে? শিশবः চরন্তি, ঠিক, শিশাবাহা চরন্তি। প্রীতি বলুন। প্রীতি। শ্যামः ক্রীডতি, ঠিক, শ্যামः ক্রীডতি। এখানে অনেক রকমের ধাতু দেওয়া আছে। তারপরে দেখুন ক্ষিপতি। ক্ষিপতি মানে হচ্ছে ফেলা। ক্ষিপতি মানে ফেলা, নিচের নিচের লাইনে, এই যে এখানে ক্ষিপতি মানে ফেলা। কারতি মানে করা, লিখতি মানে লেখা, সেতে এটা ছিল আগে। গায়তি মানে গান করা, গায়তি। ধাবতি, উদ্ধারতি মানে ওঠানো, বই পড়ে গেছিল সেটি ওঠাচ্ছে, উদ্ধারতি। ক্রীডতি, আকর্ষতি। আকর্ষতি মানে টানা, আকর্ষণ করা, দড়ি টানছে। রোটাতে মানে ঠেলা। আকর্ষতি মানে টানা, রোটাতে মানে ঠেলা। পঠতি পড়া, চরতি চড়া। নির্মাতি, নির্মাণ করা, নির্মাতি। শিশুः নির্মাতি। বালকः পুষ্ণাতি। বালিকা অথবা মাতা তাড়য়তি। তাড়য়তি মানে অনেক সময় মারা অর্থেও হয়, আবার অনেক সময় হাততালি দেওয়া, ক্ল্যাপ, এই অর্থেও হয়। রোহতি মানে ওঠা, রোহতি মানে ওঠা। উদ্ঘাটয়তি মানে খোলা, দরজা খুলছে। পচতি মানে রান্না করা। তারপরের লাইনটি বলুন, কেউ বলবেন? আমি অর্থ বলে দিচ্ছি, কে বলবেন? হাত তুলুন। সানন্দা। রিঙ্গতি মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। সানন্দা বলুন। শিশু রিঙ্গতি, শিশুঃ রিঙ্গতি। ঠিক। তারপর প্রিয়া। ক্রন্দতি। শিশু ক্রন্দতি, ঠিক, শিশুঃ ক্রন্দতি। সোনালী প্রামাণিক। লালয়তি, 3 বচনেই বলুন। ছাত্রः লালয়তি, ছাত্রौ লালয়তः, ছাত্রাः লালয়ন্তি। ঠিক, কিন্তু লালন করা অর্থে না, তাহলে ছাত্র লালন করছে, এটা অর্থ ঠিক হচ্ছে না। এখানে মাতা শব্দ ব্যবহার করলে ভালো হয়, মাতৃ শব্দ। আচ্ছা, তো মাতা লালয়তি, মাতরৌ লালয়তः, মাতরः। মাতরः লালয়ন্তি। ঠিক ঠিক। তারপর কে বলবে? মঞ্জু। মঞ্জু শোনা যাচ্ছে? মঞ্জু আছেন? হ্যাঁ স্যার বলুন। হুম,
কৃন্ততি মানে কাটা, কাটছে এই অর্থে। সহ কৃন্ততি, তৌ কৃন্ততি, তৌ কৃন্ততি কি করে হবে? কৃন্ততঃ হবে স্যার। ঠিক ঠিক, তৌ আর তে কৃন্ততঃ। কৃন্তন্তি। ঠিক। প্রীতি নৃত্যতি নাচা অর্থে। নর্তকাহ নৃত্যতি, নর্তকৌ নৃত্যতে, নর্তকে নৃত্য নৃত্যন্তি। নৃত্যতঃ। নর্তকে নৃত্যতঃ। বহুবচনে কি হবে? বহুবচন নর্তকাহ নৃত্যন্তে। নৃত্যন্তি হবে, তাই না? নৃত্যন্তে নয়, নৃত্যন্তি। তারপর সমপ্রিয়া খনতি মানে খনন করা। নরঃ খনতি, নরৌ খনতঃ, নরাঃ খনন্তি। ঠিক 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 আছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আর স্যার, একটি লাইন আছে। বলুন সমপ্রিয়া। বলছি কৃন্ততিতে পত্রঃ কৃন্ততি, পত্রৌ কৃন্ততি, পত্রাঃ কৃন্ততি হবে তো? আমি কি বললাম যে যে কাজ করছে সে হচ্ছে কর্তা, কর্তাতে প্রথম হবে। তাহলে এখানে পত্রটা কি কাজ করছে? না, মানে আমি এভাবে তাহলে যদি বলতে চাই, মানে আমি জিজ্ঞাসা করছি এভাবে যদি বলতে চাই পত্রটি কাটা হচ্ছে, মানে সেই ঠিক, অর্থে জিজ্ঞাসা করছি। পত্রটি কাটা হচ্ছে বলতে চাইলে তখন আমরা অন্য বিভক্তি ব্যবহার করব, সেটা আমরা পরের দিন করবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা প্রথমা পড়ছিলাম, সেই জন্য প্রথমাতে নিয়ম হচ্ছে কর্তাতে প্রথমা হবে। তো পত্র তো কর্তা নয়, সেই জন্য আজকে আমরা সেই উদাহরণ আজকে দেখবো না। যখন আমরা অন্য বিভক্তি পড়বো তখন আস্তে আস্তে সমস্ত ব্যবহার আমরা শিখবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক। তো আজকে সময় হয়ে গেছে, লাস্ট লাইনটি আমরা বলেই শেষ করব। লাস্ট লাইনটি একে একে বলুন সকলে। স্বপিতি মানে স্বপ্ন দেখা অথবা ঘুমানো। কে বলবেন? কোনো নাম দিয়ে বললেই হয়ে গেল। প্রীতি বলুন। প্রীতি। রামঃ পিবতি, পিবতি পান করা অর্থে। রামৌ পিবতে, পিবতে নয়, পিবতঃ। পিবতঃ। হুম, রামঃ হুম, পিবন্তি। পিবন্তি, ঠিক। তারপর সোনালী প্রামাণিক, যে কোনো একটা দিয়ে বললেই হবে। बालिका खादति, बालिके खादत, হুম, बालिके खादतः ঠিক और बालिकाः खादन्ति। ঠিক ঠিক। তারপর সানন্দা, যে কোনো একটি। বালকः পাতয়তি, বালকৌ পাতয়তः, ঠিক বালকাः পাতয়ন্তি। ঠিক ঠিক। প্রিয়া। মাতা পালয়তি, মাতরৌ পালয়ন্তি। মাতরৌ পালয়ন্তি নয়, দুই বচন তো। হ্যাঁ, মাতরৌ পালয়তঃ। আর ঠিক, বহুবচন। আর মাতরঃ পালয়ন্তি। ঠিক 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 আছে, সকলেই ভালো বলেছেন। এরকম ভাবেই পড়তে থাকুন, শেষ পর্যন্ত অনেক কিছু শিখে যাবেন।
ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব শান্তি মন্ত্র